where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। কোভিড-19 এই যে প্যান্ডেমিক, যার জন্য এই যে পাঠশালা শিক্ষাটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তর যে উদ্যোগ প্রয়াস গ্রহণ করেছেন তাকে ধন্যবাদ জানাই। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, মালদা মডেল মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 সপ্তম অধ্যায়ের একটা ইউনিট পড়াব। কি সেটা? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন, তার ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা, এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। এবং এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, যে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন, তার ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আসবে বলে ভুল হবে, আসবেই। এবং তার সাথে একটা দেওয়া প্রশ্ন থাকবে, ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যের যে রাজ্যপাল তার ক্ষমতা, কার্যাবলী দেওয়া থাকবে। আমি এটাও বলে দিই তোমাদের, খুব ভালো হবে যে এই প্রশ্নটি তোমাদের থাকবে কোশ্চেনের 4 নম্বর সিরিয়ালে। এতটুকু বলে দিলাম, 4 নম্বর যে কোশ্চেন সেটা হবে, সেখানে এই প্রধানমন্ত্রী থাকবে পরীক্ষায়। অতএব তোমরা প্রধানমন্ত্রী, রাজ্যপাল ভালো করে করবে। আজকে আমি তোমাদেরকে প্রধানমন্ত্রী পড়াবো। প্রশ্নটা এইভাবেই, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা এটা পরীক্ষায় আসবেই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সংসদীয় শাসন ব্যবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা বিশেষ স্থানের অধিকারী। প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় সংসদের বা মন্ত্রী পরিষদের একটা মধ্যবিন্দু, অসংখ্য বিরাজমান চন্দ্রের মধ্যে, তারার মধ্যে বিরাজমান চন্দ্র। তাকে কেন্দ্র করেই ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই আবর্তিত হয়, পরিবর্তিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। তিনি হচ্ছেন মধ্যবিন্দু। প্রাইম মিনিস্টার ইজ এ কি স্টোন অফ দ্য ক্যাবিনেট আর্চ। প্রাইম মিনিস্টার
is a keystone of the ক্যাবিনেট আর্চ। এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি একটা ক্যাবিনেট ত্বরণের একটা চাবিকাঠি, মধ্যবিন্দু, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। এখন আমাদের জানতে হবে যে প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন। আমি একটা ইন্ট্রোডাকশন শুরু করলাম। নিযুক্ত বা নিয়োগ কার? প্রধানমন্ত্রীর। এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বললাম না যে ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থায় এই সংসদটা কি? এই যে সংসদ বা পার্লামেন্ট বা পার্লামেন্টারি, এই সংসদীয় শাসন ব্যবস্থায়, সংসদীয় বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। তা এই সংসদ বিষয়টা একটুখানি জেনে নিতে হবে। এই যে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ যেটা রয়েছে, এর আমরা একটুখানি ছুঁয়ে যাব যে দুটো কক্ষ রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এই রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি অবিচ্ছেদ্য অঙ্গ সংসদের, পার্লামেন্টের। তাহলে সংসদ তৈরি হয় লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে। আমরা একটুখানি এটা ছুঁয়ে যাব এই কারণেই, যেটা পড়াতে গেলে আমরা একটু এই লোকসভা রাজ্যসভা জানতে হবে। কারণ এর পরবর্তী অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে তোমাদের খুব ফার্স্টলিভাবে পড়ানো হবে যে লোকসভার গঠন, রাজ্যসভার গঠন, লোকসভা রাজ্যসভার কার্যাবলী এবং লোকসভা রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক এর পরবর্তী অধ্যায়ে আছে। সেটা আমি পড়ালে আমি পড়াবো না, অন্য কোনো স্যার পড়াবে তোমাদের। এই যে লোকসভা, এটা হচ্ছে জনপ্রতিনিধি কক্ষ, অর্থাৎ জনগণের দ্বারা ভোটের মাধ্যমে লোকসভার সদস্য নির্বাচিত হন, যাকে এমপি বলা হয়। এই মুহূর্তে এই লোকসভার সদস্য সংখ্যা কত? সর্বাধিক 552, মনে রাখবে। এখন এই মুহূর্তে রয়েছে কত? 543 প্লাস 2, রাষ্ট্রপতি ইঙ্গ ভারতীয় দুজন সদস্যকে মনোনীত করতে পারেন। তো এটা হচ্ছে নির্বাচিত সদস্য লোকসভার 543 এই মুহূর্তে ভারতবর্ষে। তো এই যে 543টার মধ্যে যে দল বা যে জোট 272টি আসন পাবে, এটা হচ্ছে ম্যাজিক ফিগার, সেই দল সরকারের বা গভর্নমেন্ট ফর্ম করবে বা লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে। সেই দলের মধ্য থেকে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করা হবে। নিযুক্ত কে করছেন আসছি। তার এই যে লোকসভা, তার সদস্য সংখ্যা কত? 552। এই মুহূর্তে রয়েছে 543 প্লাস 2, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত দুজন ইঙ্গ ভারতীয় ব্যক্তি, 545। এই নির্বাচিত সদস্যের মধ্যে 272 যদি কোনো দল বা কোনো জোট বা কোনো মোর্চা যদি এই আসনটি লাভ করতে পারেন, তাহলে সেই দলের মধ্য থেকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করা হয়। এটুকু। এই লোকসভার কার্যকালের মেয়াদ কত? 5 বছর। অন্যদিকে রাজ্যসভা কি? এই যে লোকসভার মেম্বার কীভাবে নিযুক্ত হয়? সারা ভারতবর্ষে জনসংখ্যার ভিত্তিতে একটা নির্বাচনী এলাকায় ভাগ করা হয়। যেমন আমরা মালদায় বাস করি, এই মালদার জনসংখ্যার নিরিখে মালদাকে দুটো লোকসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে, উত্তর মালদা, দক্ষিণ মালদা। আমরা এটাও জানি যে উত্তর মালদায় সাংসদ বা এমপি রয়েছেন বিজেপি দলের, আর দক্ষিণ মালদায় সাংসদ রয়েছেন বা এমপি রয়েছেন, লোকসভার সদস্য রয়েছেন জাতীয় কংগ্রেসের।
উত্তর মালদায় বিজেপি এমপি আর দক্ষিণ মালদায় কংগ্রেসের এমপি। এইরকম করে গোটা ভারতবর্ষে জেলা ওয়াইজে জনসংখ্যা নিরিখে আসন সংখ্যা লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে যে দল বিজিত ঘোষিত হন এবং যে দল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন বা জোট, সেই দলের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী এবং সেই দলের অন্যান্যদেরকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। আমরা আসছি সেটা, আমি একটু ছুঁয়ে যাচ্ছি। আর রাজ্যসভা হচ্ছে কি পার্লামেন্টের উচ্চকক্ষ, এই সংসদের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। এই রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ, ভেঙে দেওয়া যায় না, ডিটেলসে পড়ানো হবে পরবর্তী অধ্যায়ে। এই রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর, তবে প্রত্যেক 2 বছর অন্তর 1/3 সদস্যকে অবসর গ্রহণ করতে হয়। এই রাজ্যসভা কি পরোক্ষভাবে গঠিত হয়, প্রত্যেকটা অঙ্গরাজ্যে যে বিধানসভা রয়েছে, বিধানসভা নির্বাচিত সদস্য কি এমএলএ বা বিধায়ক। যেমন পশ্চিমবঙ্গে 294 জন বিধায়ক রয়েছেন, বিধায়িকা রয়েছেন বিভিন্ন দলের, টিএমসি, কংগ্রেস, বিজেপি, বামফ্রন্টের বিভিন্ন শরিক দল, বামফ্রন্ট, বিভিন্ন দলের বা নির্দল 294টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসন রয়েছে বিধানসভার এমএলএ। তো এই এমএলএরা রাজ্যসভার সদস্যদেরকে নির্বাচিত করেন বা মনোনীত করেন। তো এরকম ভারতবর্ষে বিভিন্ন অঙ্গরাজ্য রয়েছে, অঙ্গরাজ্যে নির্বাচিত যারা প্রতিনিধি, যারা এমএলএ, তারাই রাজ্যসভায় সদস্য নির্বাচন করে পাঠান। আমরা এই যে সংসদে বারবার বলছি, সংসদের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী, তাহলে সংসদটা কিভাবে তৈরি হয় এটা আমি দেখলাম। যে লোকসভা, রাজ্যসভা এবং অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি হচ্ছেন সংসদের একটা অঙ্গ। এই ভারতীয় সংসদ বা পার্লামেন্ট গঠিত হয় লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। এই যে লোকসভা নিয়ে যে আমি একটুখানি তোমাদের ছুঁয়ে গেলাম, তাহলে এর কী বললাম, যে ম্যাজিক ফিগার 272। এখন আমরা যাব প্রধানমন্ত্রীর নিয়োগ। প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন। এই সংসদীয় ব্যবস্থায় আমি যে বললাম, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সংসদীয় ব্যবস্থায় বিভিন্ন ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর আসনকে অলঙ্কৃত করেছেন। শুরু থেকে যদি ধরি, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাহুল গান্ধী, ভিপি সিং, নরসিংহ রাও, চন্দ্রশেখর, আইকে গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, ডক্টর মনমোহন সিং, এইসব ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর আসনকে অলঙ্কৃত করেছেন। এবং বর্তমানে নরেন্দ্র মোদী বর্তমানে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করে আছেন 14 সাল থেকে। তাহলে এই যে সংসদে গণতন্ত্র, তাহলে প্রধানমন্ত্রী নিযুক্ত হন কিভাবে এটা জানতে হবে। যে ভারতবর্ষের যে সংবিধানের 55(1) আর্টিকেল 55(1) এই আর্টিকেল অনুসারে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। তবে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। রাষ্ট্রপতি যাকে তাকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করতে পারবেন না। লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন, আমি একটু আগেই বললাম, এই জন্যই বললাম যে সাধারণ নির্বাচনে লোকসভায় যে দল বা যে জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন, সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। বোঝা গেছে? তো প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি একটা বিশাল ভূমিকা রয়েছে। তবে রাষ্ট্রপতি ওই বললাম সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে আর্টিকেল 75(1) এই ধারা অনুসারে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। যদি কোনো দল বা কোনো জোট
আর ভারতবর্ষের রাজনীতিতে তোমার ওই রাজীব গান্ধীর মৃত্যুর পর 90 দশক থেকে জোট রাজনীতি চলছে, ইউপিএ জোট আর এনডিএ জোট। যদি কোনো দল বা জোট লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কী করেন, যে দল সর্ববৃহৎ সব থেকে বেশি আসন পেয়েছেন সেই দলকে আহ্বান জানান মন্ত্রিসভা গঠনের জন্য। তবে তাকে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, যদি না হয় তাহলে তাকে গভর্নমেন্ট পড়ে যাবে। যেমন আমরা দেখেছি 1998 সালে কোনো দল বা জোট, ইউপিএ জোট বা এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, কিন্তু বৃহত্তম দল হিসেবে বিজেপি ক্ষমতায় উঠে এসেছিল 98 সালে। কিন্তু রাষ্ট্রপতি কী করলেন, সেই দলকেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ গঠনের আহ্বান জানালেন। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তিনি মাত্র 13 দিন সরকার চালালেন, কারণ লোকসভায় তার সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ এই যে ম্যাজিক ফিগার 272 এটা তিনি প্রমাণ করতে ব্যর্থ। ওই একইভাবে আবার নির্বাচন, ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আবার অটল বিহারী বাজপেয়ীকেই বা বিজেপি দলকেই যেহেতু সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছিল, সেহেতু রাষ্ট্রপতি সেই দলকেই প্রধানমন্ত্রী হিসেবে বা মন্ত্রী পরিষদ গঠনের জন্য আহ্বান জানালেন। সেই গভর্নমেন্ট 13 মাস টিকল। পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 5টা বছর পুরোপুরিভাবে সংসদে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই সময় অটল বিহারী বাজপেয়ী বিজেপি দলের নেতা হিসেবে। আবার একইভাবে 2004 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ইউপিএ জোট, এই ইউপিএ আর এনডিএ, ইউপিএ জোট হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স আর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট, আর এনডিএ হচ্ছে বিজেপির নেতৃত্বাধীন জোট। 2000 সালেও আমরা দেখলাম কি, যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ এই যে ম্যাজিক ফিগার 272 কোনো দল পেল না, কিন্তু সবথেকে বেশি আসন কে পেলেন, কংগ্রেস দল। তখন সেই সময় বিজেপিকে ঠেকাতে গিয়ে সারা ভারতবর্ষে যে বামফ্রন্ট প্রায় 61 পেয়েছিল, 61টা আসন পেয়েছিল গোটা ভারতবর্ষে বামফ্রন্ট। এই বামফ্রন্ট সরকার ইউপিএ গভর্নমেন্টকে, ইউপিএ অর্থাৎ জোটটাকে, কংগ্রেস বিজেপিকে রোখার জন্য তখন একটা অভিন্ন কর্মসূচির ভিত্তিতে এই ইউপিএ জোটকে সমর্থন করেছিল, যার প্রধানমন্ত্রী হয়েছিলেন ডক্টর মনমোহন সিং, শ্রদ্ধেয় ডক্টর মনমোহন সিং। কিন্তু জোট সরকার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি কোনো জোট, কোনো দল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেন, তাহলে রাষ্ট্রপতি কি করেন, যে দল বেশি আসন লাভ করে সেই দলকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান করেন। তবে তাকে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। বোঝা গেছে? এরপরে যে বলি, প্রধানমন্ত্রী সংসদীয় ব্যবস্থায়, ভারতবর্ষের সংবিধান অনুসারে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে অবশ্যই এই লোকসভা, যেটা বললাম না, লোকসভা আর রাজ্যসভা, এই যে দুটো কক্ষ, লোকসভার নিম্ন কক্ষ জনপ্রতিনিধি কক্ষ, যেহেতু জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয় এই কক্ষটি, আর রাজ্যসভা এটা হচ্ছে পরোক্ষ হয়ে নির্বাচিত হয়। তো প্রধানমন্ত্রীকে এই দুটি কক্ষের মধ্যে যে কোনো কক্ষের সদস্য হতেই হয়। যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, তাহলে ওই ব্যক্তিকে 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে
লোকসভা হোক বা রাজ্যসভা হোক সদস্য হতেই হবে। যেমন প্রথম ইউপিএ গভর্নমেন্টে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি লোকসভার ভোটে নির্বাচিত হয়ে আসেনি বা রাজ্যসভার তখন ছিলেন না, কোনো সদস্য ছিলেন না। তিনি 6 মাসের মধ্যে আসামের রাজ্যসভা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন 6 মাসের মধ্যে। কারণ প্রধানমন্ত্রী হতে গেলে এই দুটি কক্ষের মধ্যে যে কোনো কক্ষের সদস্য হতে হয়। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ বা প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর। যদি কোনো কারণে লোকসভা ভেঙে যায় তাহলে তার আগেই প্রধানমন্ত্রীর অপসারণ ঘটে। তা আমরা নিয়োগে কী দেখলাম যে আর্টিকেল 75(1) অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন। প্রধানমন্ত্রী যে কোনো কক্ষের সদস্য হতেই হবে, লোকসভা হোক রাজ্যসভা হোক যে কোনো কক্ষের সদস্য হতেই হবে, এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে বাধ্য থাকেন। এখানে তার কোনো রকম স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। আমরা এতক্ষণ জানলাম কি প্রধানমন্ত্রী নিয়োগটা জানলাম। কার্যাবলী জানব। ভারতের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রভূত ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীকে আবর্ত করেই, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই সংসদে শাসন ব্যবস্থা ভারতবর্ষের আবর্তিত হয়, পরিবর্তিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। তিনি হচ্ছেন সংসদীয় গণতন্ত্রে মন্ত্রী পরিষদের অন্যতম নেতা। তাকে কেন্দ্র করেই যাবতীয় শাসন বিভাগীয় কার্যাবলী সম্পাদিত হয়। তা আমরা এবারে দেখব যে প্রধানমন্ত্রী কোন কোন কার্যাবলী সম্পাদন করেন। আমরা প্রথমে দেখে নেব লোকসভার নেতা হিসেবে লোকসভার নেতা বা নেত্রী হিসাবে পিএম, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। লোকসভার নেতা হিসাবে প্রধানমন্ত্রী। লোকসভার নেতা হলেন প্রধানমন্ত্রী, তাতে কোনো সন্দেহ নেই। লোকসভার অধিবেশন কবে বসবে, লোকসভার অধিবেশন কতদিন চলবে এবং লোকসভায় কোন কোন বিষয় আলোচিত হবে, সেই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন প্রধানমন্ত্রী লোকসভার নেতা হিসেবে বা নেত্রী হিসেবে। তিনি সরকারের মুখপাত্র। এই সরকারের মুখপাত্র হিসেবে সরকারের নীতিগুলোকে লোকসভায় ব্যাখ্যা করেন। সরকার নীতিগুলো, কোন কোন নীতিগুলো গ্রহণ করা হবে এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, টোটাল বিষয়টা তিনি ব্যাখ্যা করেন। এই যে কৃষি বিল, যেটাকে নিয়ে এখন গোটা দিল্লি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত কৃষক কৃষি বিলের বিরুদ্ধে গোটা দিল্লিকে ঘিরে ফেলেছেন। একটা কৃষি বিলের বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত হচ্ছে। এই যে কৃষি সংক্রান্ত যে নীতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যে নীতি যে আইন পাশ করেছেন তার আইনের বিরুদ্ধে, সেই আইনটাকে তিনি কি করবেন, যে সরকার নীতি এটা, সেই নীতিকে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করবেন, সে দায়িত্ব। সে যে কোনো বিলই হোক না কেন, যে কোনো সরকারি নীতি হোক না কেন, যেহেতু লোকসভার সরকারের মুখপাত্র হচ্ছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর অন্যতম কাজই হচ্ছে সরকারি নীতিগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা, মানুষকে বোঝানো। এক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ বিল, যে কোনো বিল, আমাদের বিল ভারতবর্ষের যে আইন পাসগুলো হয়, আইন পাস হয় পার্লামেন্টে তো হয়, আইনসভায় তো হয়। তো যে কোনো গুরুত্বপূর্ণ বিল পাস করানোর দায়িত্ব কার? প্রধানমন্ত্রীর।
যে কোনোভাবে হোক না কেন বিলটাকে পাস করানোর দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। এবং আইনসভায় কী হয়, একটা বিরোধী পক্ষ থাকে, যে দল বেশি আসন পান সেই দল গভর্নমেন্ট ফর্ম করেন, আর যে দল আসন কম পান তিনি বিরোধী আসন উপবেশন করেন। তো সংসদে গণতন্ত্রে বিরোধী দলের একটা বিশাল ভূমিকা আছে। বলতে গেলে সরকারের চালিকা শক্তি হচ্ছে বিরোধী দল। কেন? যে বিরোধী দলের যে সমালোচনা, সরকার যদি অন্যায়ভাবে জনস্বার্থ বিরোধী যদি কোনো আইন তৈরি করেন তাহলে বিরোধী দলগুলো জনগণের কাছে সেটা হাওয়া তোলে, বিরোধী সরকার বিরোধী মতগুলোকে জনগণের সামনে তুলে ধরেন। তাহলে বিরোধী দলের সমালোচনার ভয়ে যাতে বিরোধী দলগুলো সরকারি দলের সমালোচনা করার সুযোগ না পান, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সজাগ দৃষ্টি রাখতে হয়। এবং যেহেতু একটা সংসদে গণতন্ত্রে বিরোধী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে একটা চালিকা শক্তি হিসেবে, সেই জন্য প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সাথে একটা সমন্বয় সাধন করে চলতে হয়, তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে হয় লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে। এরপর আমরা দেখব মন্ত্রিসভা গঠনে, দেখব আমরা কি যে মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী। 2, মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে। মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী বলতে গেলে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কি হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়োগ করেন। কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করেন। কি নাকি প্রধানমন্ত্রী পরামর্শ ক্রমেই করবেন। প্রধানমন্ত্রী যে সমস্ত নেতাদেরকে তিনি সিলেক্ট করে দেন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কাকে কোন মন্ত্রী দেওয়া হবে, সেই তালিকাতেই রাষ্ট্রপতি সিলমোহর দেন। তো মন্ত্রিসভা গঠনের প্রধানমন্ত্রী কি কি ভূমিকা পালন করতে পারে? এক হচ্ছে কি যে মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা হচ্ছে যে তার দলের প্রধানমন্ত্রীর দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা যাতে মন্ত্রিসভায় স্থান পান, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সতর্ক থাকেন। কারণ সেই দলের যে নেতৃস্থানীয় যারা তারা যাতে মন্ত্রিসভায় স্থান পান সেদিকটা গুরুত্ব দেন। এছাড়া প্রত্যেকটা অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যাতে নির্বাচিত প্রতিনিধিরা তার দলের যাতে মন্ত্রিত্ব পান সেদিকেও তাকে যত্নবান হতে হয়, কারণ যাতে কোনো রাজ্য বঞ্চিত না হয়। 2, 3 কি এসটি এসসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে যাতে মন্ত্রিসভায় স্থান পান, মানে এসটি এসসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর যা নির্বাচিত জনপ্রতিনিধি যারা জনগণের ভোটে জিতেছেন তারা যাতে মন্ত্রিসভায় স্থান পান, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ভবিষ্যতে দলের নেতৃত্ব গ্রহণ করতে পারবেন এইরকম তরুণ উদীয়মান নেতা বা নেত্রীকে মন্ত্রিসভায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী। কারণ ভবিষ্যতে যে দেশকে নেতৃত্ব দিতে পারবে বা তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, লিডারশিপ করার ক্ষমতা আছে, এইরকম ব্যক্তিকে তরুণ উদীয়মান যারা ভবিষ্যতে একটা ভালো প্রশাসক হয়ে উঠতে পারে সেই রকম ব্যক্তিকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় স্থান দেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে কি 3, ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী, PM, প্রাইম মিনিস্টার, ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী। আমি শুরুতেই বলেছিলাম যে ক্যাবিনেটের মধ্যমণি হচ্ছেন প্রধানমন্ত্রী, তাকে কেন্দ্র করে ক্যাবিনেট পরিচালিত হয়। তিনি অসংখ্য তারার মধ্যে বিরাজমান চন্দ্র ক্যাবিনেটে। কিন্তু অনেকে হয়তো বলেন যে প্রধানমন্ত্রী হচ্ছেন সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য, যে অন্যান্য মন্ত্রীদের যা ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা একই, একটুখানি অগ্রগণ্য। কিন্তু সেটা নয়। ক্যাবিনেট নেতা হিসেবে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদেরকে নিযুক্ত করেন। যদি কোনো কারণে আদর্শগত হতে পারে বা নীতিগত কারণে তার মন্ত্রিসভার কোনো সদস্যের সাথে যদি বিরোধ বাধে প্রধানমন্ত্রীর সাথে, তাহলে সেই সমস্ত সদস্যকে পদত্যাগ করতে হয়। এই ক্ষেত্রে যেমন অশোক মেহতা, সিটি দেশমুখ, মোহন ধারিয়া, এইসব ব্যক্তিত্বের কথা বলা যায়। কারণ যদি কোনো নীতিগত কারণে প্রধানমন্ত্রীর সাথে তার ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীর যদি বিরোধ বাধে, তাকে পদচ্যুত হতে হয়। যদি না হন তাহলে কি করেন প্রধানমন্ত্রী? তিনি নিজে পদত্যাগ করে দেবেন, এই ভয় দেখিয়ে তিনি ওইসব মন্ত্রীকে পদচ্যুত করতে বাধ্য করান। কারণ নীতিগত আদর্শগত যদি বিরোধ থাকে তাকে প্রধানমন্ত্রী সাইড করে দেন। প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে কি করেন? তার নিজের কর্তৃত্ব কায়েম করতে চান এবং ক্যাবিনেটের যে তিনি প্রধান তাতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের যে মন্ত্রী থাকেন সেই ক্যাবিনেটের মন্ত্রীদের মধ্যে কি দপ্তর বন্টন, দপ্তরে পুনর্বন্টন করে থাকেন। যেমন রেল দপ্তর, স্বাস্থ্য দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, অনেক দপ্তর রয়েছে। এই দপ্তরের দায়িত্বভার যেমন বন্টন করেন তেমন পুনর্বন্টনও করেন। অর্থাৎ একটা মন্ত্রীকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, সেটা প্রধানমন্ত্রী নিজেই করে থাকেন। তিনি ক্যাবিনেটের সভায় প্রধানমন্ত্রী কী করেন? সভাপতিত্ব করেন। ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গ্রহণ করে থাকেন এবং ক্যাবিনেটের অনেক ক্ষেত্রে তিনি এককভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যেমন শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975 সেই সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। 352 নং ধারা গোটা ভারতবর্ষে শুরু করেছিলেন। কেবল মন্ত্রীদেরকে জানাতে হবে বলে, মন্ত্রী পরিষদে জানাতে হবে বলে তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ঠিক একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী যে নোটবন্দি আমরা সবাই জানি, এই নোটবন্দির ক্ষেত্রে প্রধানমন্ত্রী একই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কি? তিনি মন্ত্রিসভার সাথে আলোচনা না করেই একটা কিচেন ক্যাবিনেটে তার যে ঘরোয়া কয়েকজন মন্ত্রী, কাছের মন্ত্রীদের সাথে আলোচনা করেই তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তী শুধু জানাতে হয় বলে মন্ত্রিসভায় তিনি জানিয়েছিলেন। তো এই ক্ষেত্রে তিনি অবশ্যই ক্যাবিনেটের একজন নেতা হিসাবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিভিন্ন দপ্তরের মধ্যে প্রধানমন্ত্রী কী করেন? একটা সমন্বয় সংযোগ সূত্র স্থাপন করেন। যদি কোনো দপ্তর সঠিকভাবে পরিচালিত না হয়, কোনো দপ্তরের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যালিগেশন থাকে,
সেই দপ্তরের মন্ত্রী প্রথমে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই নেন, পরবর্তী সেই আলোচনা হয় মন্ত্রিসভায়। তাই এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের যে একটা তোরণ, ক্যাবিনেটের যে একটা স্তম্ভ, অসংখ্য তারার মধ্যে বিরাজমান যে চন্দ্র, ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী, তাদের কোনো সন্দেহ নেই তিনি ক্যাবিনেট নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কোনো বিষয়ে যদি সমস্যার উদ্ভব হয়, কোনো বিষয়ে সেই সমস্যার উদ্ভব হতে গেলে সেই সমস্যাগুলো নিয়ে দপ্তরের মন্ত্রীর সাথে প্রথমে প্রধানমন্ত্রী আলোচনা করে নেন এবং তাকে সঠিক পথের দিশা দেখান প্রধানমন্ত্রী। এরপরে আমরা দেখব যে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী, এই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা বলিষ্ঠ পদক্ষেপ থাকে বা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। একটা দেশের সুনাম এবং দেশের যে জাতীয় স্বার্থ তা অটুট রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রীর কর্মদক্ষতার মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার দেশের সুনাম একটা সুউচ্চ জায়গায় পৌঁছাতে পারেন। আমরা যেমন দেখছি এখন বর্তমানে হয়তো ভারতবর্ষে বিভিন্ন সমস্যা রয়েছে, কর্মসংস্থানগত সমস্যা কোভিড-19 জন্য যা শুরু হয়েছে এবং আগে, এবং বিভিন্ন বিলকে কেন্দ্র করে যে হারে একটা অভ্যন্তরীণ বিরোধী দলের যে একটা আন্দোলন যেভাবে সংগঠিত হচ্ছে, সমস্যা আছে। এই পরিস্থিতিতে আর্থিক যে চলমান, যে অর্থনীতি চলমান, সেটা একটু স্থিমিত হয়েছে, একটু না ভালো করেই। কিন্তু তারপরেও বলবো এই মুহূর্তে, এই আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষকে একটা মাত্রা দিতে পেরেছেন বর্তমান প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের সুনামটাকে একটা জায়গায় পৌঁছেছেন। আজকে বিশ্বে একটা বিশাল পরিচিতি লাভ করছে ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ হিসেবে। বলতে গেলে বৈদেশিক ক্ষেত্রে ভারতবর্ষ অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছে, অনেকটা স্বনির্ভর হয়ে উঠতে পারে শিখেছে বৈদেশিক ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে। তো এই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কর্মকুশলতা, তার দক্ষতা এবং আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ভারতবর্ষকে তুলে ধরা এবং বিশ্বে যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা, এবং যে সমস্ত দেশ বিশ্বে একটা আতঙ্ক সৃষ্টি করছে পরোক্ষভাবে বা ডাইরেক্ট প্রত্যক্ষভাবে, সেগুলোকে তুলে ধরার ক্ষেত্রেও একটা প্রধানমন্ত্রীর বিশাল ভূমিকা থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের যে সমস্ত কূটনৈতিকবিদরা আসেন বা রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদেরকে স্বাগত জানানো প্রধানমন্ত্রীর কাজ। তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা, তাদের সঙ্গে আলোচনা করা, এবং ভারতবর্ষের বিভিন্ন কূটনীতিকে বিদেশে পাঠানো, সেগুলো ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে। এবং বিদেশে গিয়ে বিভিন্ন মন্ত্রী কীভাবে ভারতবর্ষের হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা নির্দেশ থাকে। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা 5,
নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারত সরকারের যে গুরুত্বপূর্ণ পদগুলো, সেই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশাল ভূমিকা থাকে। ভারতবর্ষে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ করা হয়, নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি করেন। কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সমস্ত নিয়োগ সংক্রান্ত ক্ষমতা পালন করেন। যেমন অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব পরীক্ষক, সরকারি গাণিতিক কমিটি, নির্বাচন কমিশন, আন্তঃরাজ্য পরিষদ, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ থেকে শুরু করে যে সমস্ত উচ্চ পদে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্য, এই সদস্যদেরকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। কিন্তু এই রাষ্ট্রপতি এই নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই হয়ে থাকে। অর্থাৎ নির্বাচন কমিশনের বা মুখ্য নির্বাচন কমিশন কে হবেন প্রধানমন্ত্রী ঠিক করে দেন। প্রধানমন্ত্রী ঠিক করে দেন এবং সেখানে সিলমোহর দেন রাষ্ট্রপতি। ইউপিএসসির চেয়ারম্যান কে হবেন এবং তার অন্যান্য সদস্য সচিবরা কে হবেন সেটা ঠিক করে দেন প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের মাধ্যমেই এটা করে থাকেন। কারণ সংসদে গণতন্ত্রের কতগুলো ক্যারেক্টার থাকে, যে এই যে সংসদে, ভারতবর্ষের সংসদে গণতন্ত্র, সংসদে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় কি একটা ক্যারেক্টার রয়েছে জানতে হবে আমাদের, যে সংসদের শাসন ব্যবস্থার ক্যারেক্টার কি? একটা নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন। নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান, তিনি সুপ্রিম কমান্ডার, তিনি সাংবিধানিক প্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের মাধ্যমে। তাই এই যে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কার হাতে? রাষ্ট্রপতির হাতে। কিন্তু কি তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই ত্যাগ করে থাকেন। প্রধানমন্ত্রী যে সমস্ত লিস্ট মহাহিসাব পরীক্ষকের কারা সদস্য হবেন সেটা প্রধানমন্ত্রী ঠিক করে দেন, শুধু রাষ্ট্রপতি নিয়োগপত্র দেন। এই যে বিভিন্ন রাজ্যে যে রাজ্যপাল নিযুক্ত হন, কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু রাষ্ট্রপতি নিজের মতামত না, প্রধানমন্ত্রী যে সমস্ত ব্যক্তির নাম, এই যে পশ্চিমবঙ্গে জগদীপ ধনখড় আমাদের রাজ্যপাল রয়েছেন, নিয়োগ কে করেছেন? রাষ্ট্রপতি। কি রাষ্ট্রপতিকে নিজের ইচ্ছে মতো ব্যক্তিকে রাজ্যপাল নিয়োগ করেছেন? না, প্রধানমন্ত্রী নামটা ঠিক করে পাঠিয়েছেন রাষ্ট্রপতি দপ্তরে, রাষ্ট্রপতি সেখানে সিলমোহর দেন, নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু প্রধানমন্ত্রী পরামর্শক্রমেই করে থাকেন। তো এই যে নিয়োগ সংক্রান্ত বিষয়েও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নাম্বার 6, যে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। দাতা হিসেবে প্রধানমন্ত্রী বা পিএম। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা আর্টিকেল 74(1) ভারতের সংবিধানের যে এই ধারাটি, এই ধারায় পরিষ্কার লেখা আছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে, যিনি সুপ্রিম কমান্ডার, যিনি সাংবিধানিক প্রধান, এই রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য আর্টিকেল 74(1) এই ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ থাকবে। কি? প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ থাকবে, সেই মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে। পরামর্শ দানের জন্য আর্টিকেল 74 এটা বলা হচ্ছে পরিষ্কারভাবে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটা মন্ত্রী পরিষদ থাকবে, বোঝা গেছে। এবং সেই মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে রাষ্ট্রপতি বাধ্য থাকেন। এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে, মানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দপ্তরের একটা যোগসূত্র হিসেবেও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ এদের যে মধ্যে একটা সমন্বয়, এই সমন্বয়ের কাজ করে থাকেন কে? প্রধানমন্ত্রী করে থাকেন। জাতির নেতা, নেক্সট পয়েন্ট হচ্ছে জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী হলেন কি? জাতির নেতা। এই যে ভারতবর্ষ এটা জাতি, জাতি বলতে কোনো কাস্ট নয়, জাতি বলতে আমরা ভারতীয়, আমাদের ন্যাশনালিটি। এই যে ভারতবর্ষের জাতি, এই জাতির নেতা হচ্ছেন কে? প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী জাতির নেতা হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করেন, সে আন্তর্জাতিক ক্ষেত্রে হোক এবং জাতীয় ক্ষেত্রে হোক। এই যে আমরা যে প্যান্ডেমিকে রয়েছি, কোভিড-19 যে প্যান্ডেমিক চলছে, হয়তো আনলক প্রক্রিয়ায় চলছে এখন, আগে লক প্রক্রিয়া ছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি বারবার টিভির সামনে প্রধানমন্ত্রীকে এসে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে শুনেছি যে এই যে কোভিড-19কে কী করে মোকাবিলা করা যাবে। অনেকে হয়তো হেয় করছেন, ঘণ্টা থালা বাজানোর কথা বলছেন, কিন্তু এটা বাজিয়ে তার করানো যাবে না। কিন্তু এটা কি হচ্ছে, মানুষকে সজাগ করতে পেরেছেন। মানুষকে সে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হোক আর ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে হোক, গোটা ভারতবর্ষের মানুষকে জানাতে পেরেছেন যে কোভিডটা কী জিনিস, কী অসুখ। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছেন এবং যার জন্য মানুষ কিছুটা হলে প্রথম 2 মাস খুব সাবধানে তারা চলাফেরা করেছেন। সমস্ত কিছু বন্ধ হয়েছে, মানুষের কাজ গেছে, সমস্ত কিছু গেছে। এবং সেই ক্ষেত্রে বারবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিভিন্ন সাহায্যের কথাও ঘোষণা করেছেন। তো জাতীয় নেতা তখনই হয় একজন সফল নেতা যখন জাতিকে তিনি ভালোভাবে, একটা ভারতবর্ষের মতো জাতিকে যে ভালোভাবে পরিচালনা করতে পারবেন, তিনি সফল নেতা। ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছেন, এই প্রধানমন্ত্রীর মতো একটা মহান পদকে অলঙ্কৃত করেছেন। কেউ সাফল্য পেয়েছেন, কেউ হয়তো ব্যর্থ হয়েছেন। হয়তো সাফল্যের সংখ্যা বেশি, ব্যর্থতার সংখ্যা কম। কেউ হয়তো ব্যর্থতার সংখ্যা বেশি, কেউ সাফল্য কম, এরকম হয়েছে। তো জাতীয় নেতা হিসেবে জাতির সুনাম আন্তর্জাতিক স্তরে কিভাবে পৌঁছে দেওয়া যায়, তার সমস্ত কর্মকুশলতা, কর্মদক্ষতা প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিস্ফুট হয়। এবার প্রধানমন্ত্রী পারেন জাতিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী তার কর্মদক্ষতার, কর্মকুশলতার মধ্য দিয়ে। আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে আমরা দেখব পদমর্যাদা। প্রধানমন্ত্রী যে পদমর্যাদা, এই ক্ষেত্রে আমরা যা দেখব যে প্রধানমন্ত্রী কতটা পদমর্যাদা অধিকারী, তার
যে পজিশন, প্রাইম মিনিস্টারের যে পজিশন, সেই পদমর্যাদাকে কেন্দ্র করে দুটো মতের উদ্ভব হয়েছে। একটা পক্ষ বলছেন কি না, প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য, আর একটা পক্ষ বলছেন না, যে প্রধানমন্ত্রী একনায়ক ক্ষমতার অধিকারী। সমপর্যায়ভুক্ত কেন? যে এমনি সাধারণত কোনো সাধারণ বিল পাসের ক্ষেত্রে কোনো ভোটাভুটি হয় না। যদি দেখা গেল যে কোনো বিল পাসের ক্ষেত্রে ভোটাভুটি করতে গিয়ে পক্ষে বিপক্ষে সমসংখ্যক ভোট পড়েছে, সেক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। তিনি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য যারা বলছেন যে প্রধানমন্ত্রী বিশাল কোনো ভূমিকা নেই, তিনি সমস্ত কাজ মন্ত্রী সবার সাথে আলোচনা করেই করেন। অতএব অন্যান্য মন্ত্রীরা যা যে পদমর্যাদা অধিকারী, প্রধানমন্ত্রীও তাই। কারণ অন্যান্য মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রীর ভৃত্য নয়, সহকর্মী। প্রধানমন্ত্রী যেমন জনগণের দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত হয়ে এসেছেন, তিনি অন্যান্য মন্ত্রীরাও জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে এসেছেন। অতএব প্রধানমন্ত্রী হচ্ছেন সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। তিনি রাষ্ট্রপতির যে পরামর্শ দাতা হিসাবে কাজ করেন, সেই ক্ষেত্রে মূলত প্রধান ভূমিকা পালন করেন কে? সমস্ত মন্ত্রিসভা। কিন্তু যে পক্ষ বলছেন যে না, প্রধানমন্ত্রী হচ্ছে একনায়কের ভূমিকা পালন করে, কোন ক্ষেত্রে? যে নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগ করলেও প্রধানমন্ত্রী যা ঠিক করে দেবেন সেটাই ফাইনাল। এবং প্রধানমন্ত্রী জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে তাকে একনায়কের ভূমিকায় অবতীর্ণ করেছে। এবং অনেক সময় প্রধানমন্ত্রী তার অন্যান্য মন্ত্রী পরিষদেরকে না জানিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আমরা দেখেছি রাজীব গান্ধী বফর্স যে কিনে ক্রয় করেছিলেন, বফর্স কামান, মন্ত্রী পরিষদ না জানিয়েই। আমরা দেখেছি শ্রীমতী গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে 1975 সালে মন্ত্রী পরিষদকে না জানিয়েই এককভাবে, রাষ্ট্রপতিকে না জানিয়ে এককভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিলেন, করাতে বাধ্য করেছে, তিনি ডিসিশন নিয়েছিলেন। একইভাবে নরেন্দ্র মোদীও দেখেছি আমরা, নোটবন্দির সময় তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং সমস্ত নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পরিচালিত হয়। এক্ষেত্রে বলা যায় যে প্রধানমন্ত্রী একক ক্ষমতা সম্পন্ন এক নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। দপ্তর বন্টন, দপ্তরের পুনর্বন্টন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তিনি সমপর্যায়ভুক্ত নয়। কোনো মন্ত্রীর কাছ থেকে দপ্তর কেড়ে নিয়ে অন্য মন্ত্রীকে, অন্য লোকসভার সদস্যকে দিতে পারেন, অন্য মন্ত্রী তৈরি করতে পারেন। দপ্তরের বন্টন, পুনর্বন্টন, মন্ত্রী দান এবং মন্ত্রিসভায় স্থান দান, সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাতে কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। তবে প্রধানমন্ত্রী অনেকগুলো ক্ষেত্রে বাইন্ডিংস রয়েছে। সে বাইন্ডিংসগুলো কি আমরা দেখেছি 90-এর দশক থেকে, রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকে একটা জোট রাজনীতি চলছে। এই জোট রাজনীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন, এটা তার ব্যর্থতা, এটা তার সীমাবদ্ধতা। এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই জনস্বার্থের দিকে, জনমতের দিকে গুরুত্ব দিয়ে তার সমস্ত সিদ্ধান্তকে কার্যকরী করেন। এমন নয় যে প্রধানমন্ত্রী জনমতের দিকে লক্ষ্য রাখছেন না, প্রধানমন্ত্রী জনমতের দিকে লক্ষ্য রেখে, জনমতের যে চাহিদা সেদিকে লক্ষ্য রেখে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবং যে একক সিদ্ধান্ত, যেমন রাজীব গান্ধী বফর্স যে কামান ক্রয় করেছে, সেই ক্ষেত্রে জনমত তার বিরুদ্ধে গেছিল। ইন্দিরা গান্ধী যে 1975-এ যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সমগ্র দেশে, মিশা এসমা জারি করেছিলেন, জনমত তার বিরুদ্ধে গেছিল। এই যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী এই যে বর্তমানে CAA কৃষি বিল যে আইন পাস করেছেন, 370 ধারার বিলোপ ঘটিয়েছেন, পরবর্তী নির্বাচন তার প্রমাণ দেবে যে জনগণ তার বিপক্ষে গেছে না পক্ষে আছে। সেটা আমাদের ওয়েট করতে হবে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত, যে জনমত তার পক্ষে আছে কি নেই। তো প্রধানমন্ত্রীকে সমস্ত দিক লক্ষ্য রেখে তার কার্যাবলী সম্পাদন করতে হয়। তারপরে বলতে হয় যে একজন প্রধানমন্ত্রীর পদমর্যাদা নির্ভর করছে কিসের ওপর? তার ব্যক্তিত্বের ওপর।
তার কর্মদক্ষতার ওপর, মন্ত্রী পরিষদে তার আধিপত্যের ওপর, জাতীয় স্তরে নীতি নির্ধারণ, নীতি প্রয়োগের ক্ষেত্রে এই সমস্ত কিছুর উপর একজন প্রধানমন্ত্রীর পদমর্যাদা নির্ভর করছে। আমি যে বললাম যে এই চ্যাপ্টার থেকে প্রধানমন্ত্রী পরীক্ষায় আসবে, আমি তোমাদের একটা সাজেশন দেব, যদি এখানে দিতে না পারি আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা তো নিয়ে নেবেন 9434310270, এই নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের সাজেশন দিতে পারবো, যা দেবো সেটাই পরীক্ষায় আসবে। ওকে।